আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সোবহান। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন কাঠমান্ডু হয়ে অন্য কোনো দেশে চলে যেতে পারেন। সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের একথা বলেন। হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির একটি দল নেপাল যাচ্ছে। প্রতিনিধি দলে ডিবি ছাড়াও পুলিশ সদর দপ্তরের এনসিবির একজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। এর আগে হারুনের নেতৃত্বে ডিবির একটি দল কলকাতা গিয়েছিল আনোয়ারুল আজিম হত্যার রহস্য উদ্ঘাটনে। ২৮ মে রাতে কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক ভেঙে ৩ থেকে ৪ কেজি মাংসের টুকরো উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এই মাংসগুলোকে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে, পাশাপাশি ডিএনএ টেস্টও করা হবে। তারপরে বলা যাবে এগুলো সংসদ সদস্যের কিনা। মাছ ও বন্য প্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবনে আজ থেকে টানা ৩ মাসের জন্য দর্শনার্থী ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বন বিভাগ। ১ জুন থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা। এরই মধ্যে সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস পারমিট বিতরণও বন্ধ করে দেওয়া হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল কবির জানিয়েছেন, জুন থেকে আগস্ট এই ৩ মাসকে সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এছাড়াও এই সময়টি বন্যপ্রাণীর জন্য প্রজনন মৌসুম। সে কারণে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালে এই ৩ মাস মাছ ধরা এবং পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবছরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩ মাস বনে পর্যটক না গেলে বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী নিরাপদে থাকবে। এছাড়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনে প্রাণী ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে সেটিও দ্রুত কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন বন কর্তৃপক্ষ। ২.২ কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ। এই ক্যাম্পেইনে সফল বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে শিশু মৃত্যু কমানোর চেষ্টা হচ্ছে। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নেপসেমে ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বাংলাদেশে শৈশব অন্ধত্ব রোধ ও শিশু মৃত্যুর হার কমাতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য এবার। এছাড়া হাম, ডায়রিয়া ও নিউমোনিয়া থেকে মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করে ভিটামিন এ। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৯ লাখ শিশুকে এই দিন লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। বিদেশি বিনিয়োগকারী দূরে থাক, দেশি বিনিয়োগকারীরাই পাড়ি জমাচ্ছেন বিদেশে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে দেখা গেছে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বৈদেশিক বিনিয়োগ কমেছে প্রায় ১৮%। একই সময়ে দেশ থেকে বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে প্রায় ১৪%। এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশে গণ অসন্তোষ ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। উচ্চ মূল্যস্ফীতি, ক্রমহ্রাসমান রিজার্ভ আর দুর্বল ব্যাংকিং খাত নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থা দেশের অর্থনৈতিক পরিস্থিতি। নানা পদক্ষেপেও বাগে আনা যাচ্ছে না অর্থনৈতিক স্থিতিশীলতা। এর মধ্যেই আরেক দুঃসংবাদ দিল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, গেল বছর দেশে বৈদেশিক বিনিয়োগ এসেছে ৩৯৬ কোটি ৯৮ লাখ ডলার, যা তার আগের বছরে ছিল ৪৮২ কোটি ৭৩ লাখ ডলার। একই সাথে চিন্তার ভাঁজ ফেলেছে দেশ থেকে বিদেশে পুঁজি নেয়ার প্রবণতা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে মুখ ফেরানোর জন্য নীতি সহায়তা ও এর বাস্তবায়নকে দুষছেন সংশ্লিষ্টরা। বলছেন, খরচ বেড়েছে ব্যবসা পরিচালনে। যেখানে খরচ বাড়লে নতুন বিনিয়োগের আশায় গুড়েবালি, বাড়বে না কর্মসংস্থানও। আমরা তো আমাদের দেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করতে পারছি না, তারাই বিদেশে গিয়ে বিনিয়োগ করছে। তাহলে আমরা কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের দেশে আনবো? বিদেশি বিনিয়োগ আনবার জন্য কত সুন্দর সুন্দর নীতি, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু এটা কিন্তু কোনো বাস্তব প্রয়োগ নাই। আপনি যদি বিনিয়োগ বোর্ডে যান, ওনারা নিজেদেরকে বলেন যে ওয়ান স্টপ শপ, কিন্তু আপনি বিদেশি বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করেন
তারা বলবে এটা ফুল স্টপ শপ। অবভিয়াসলি যারা ব্যবসা করতে যায় তারা ইন্টারেস্টটা লো ইন্টারেস্টই চায়, যাতে লোনটা নিতে, যাতে তাদের রিপেমেন্ট করতে সুবিধা হয়। এখন যেহেতু বেশি মাত্রায় হলে স্বাভাবিকভাবেই লোন নিতে অনাগ্রহী হবে এবং বিনিয়োগও স্বাভাবিকভাবে কমে যাবে। নানা অসন্তোষের মধ্যেই পেশ হতে যাচ্ছে প্রায় ৮ লাখ কোটি টাকার ৫৩তম বাজেট, যেখানে জিডিপি প্রবৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে ৬.৭৫%। এমন বাস্তবতায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উৎপাদনশীল খাতে সুদের হার নির্দিষ্ট করে দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। আমরা দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারছি না, বরঞ্চ আমরা ব্ল্যাক মানিকে সাদা করার নীতি নিয়ে টাকা পাচারকারী এবং কর ফাঁকি দিচ্ছে যারা, তাদেরকে উৎসাহিত করছি। গভর্নমেন্টের এইসব পদক্ষেপের কারণে আনএমপ্লয়মেন্ট এবং গণ অসন্তোষ সৃষ্টি হতে পারে, এমনকি পলিটিক্যাল প্রবলেমও সৃষ্টি হতে পারে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে সবার আগে লাল ফিতার দৌরাত্ম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৬.৫ লাখ পশু, জেলার চাহিদার তুলনায় যা দ্বিগুণ। লাভজনক হওয়ায় নানা পেশার মানুষ গড়ে তুলেছেন গরুর খামার। আমদানি না হলে ন্যায্য দাম পাওয়ার আশা খামারিদের। দেশের বাইরে থেকে গরু না আনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ খান হাসানের তথ্য ভিডিও চিত্রের রিপোর্ট। সিরাজগঞ্জের মুলিবাড়ি নিজ বাড়িতেই গরুর খামার গড়ে তুলেছেন ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ নবিদুল ইসলাম। ব্যস্ত সময় পার করছেন কোরবানির পশু লালন পালনে। গরুর ফার্ম কিন্তু লাভজনক, কিন্তু গরুর দুটি বিষয় আপনাকে লক্ষ্য নিয়ে কিনতে হবে। প্রথমে গরুর যে কিনতে গেলে গরুর কোয়ালিটি সম্পূর্ণ কিনতে হবে, হাত পাও মোটা তাজা গরু কিনতে হবে। আর বিশেষ করে খাদ্য, যে খাদ্যটা, এই খাদ্যটা মিক্সাজাতীয় খাদ্য খিলাইতে হবে। বিশেষ করে যে আমরা গমের ভুসির উপর নির্ভর করি, এটা নির্ভর না করে বিভিন্নভাবে আমরা খাদ্য মিক্সার করে খিলাইতে হবে, তাতে গরু আমাদের মোটা তাজা বেশি হয়। ইউনিয়ন চেয়ারম্যান নবিদুলের মতো ভিন্ন ভিন্ন পেশার মানুষ এখন গরু পালন করছেন। 16টা গরু রেডি করেছিলাম, তার মধ্যে অলরেডি 15টা আমি বিভিন্ন সময় বিক্রি করে দিয়েছি। এখন আমার আপাতত আর একটি গরু আছে। আমরা আসলে পুরোদমে প্রাকৃতিকভাবে যে খাওয়া দাওয়া করে গরু লালন পালন করা হয় সেভাবেই করে থাকি। খামারিরা জানিয়েছেন, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর কারণে বাজারে এসব গরুর বেশ চাহিদা রয়েছে। ফলে প্রতি বছরই গরুর সংখ্যা বাড়ছে। সুস্থ গরু কেনার উদ্দেশ্যে মূলত, কোরবানি দেওয়ার উদ্দেশ্যে মূলত একটা সুস্থ গরু কেনা, সুস্থ গরু কেনার জন্য এখানে আসা। সর্বোচ্চ আপনার 6 লাখ থেকে 7 লাখের ভিতর, আর সর্বনিম্ন হচ্ছে আপনার 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে। কয়েক আইটেম মিলে এক জায়গায় মিশ্রণ করে হেরিয়া খাবার তৈরি করে প্যাকেট করে রাখি, ওখান থেকে নিয়ে গরু খাওয়াই। জেলার 9টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 17,000 খামারি রয়েছে। এসব খামারে কোরবানির উপযুক্ত করা হয়েছে 6 লাখের বেশি পশু। আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং আমার খামারিরা অনেকেই এই গবাদি পশু লালন পালনের জীবন জীবিকা নির্বাহ করতেছে। যদি এই মুহূর্তে আসলে ব্রাজিল থেকে যদি মাংস আসে তাহলে আমাদের এই বাজারটা আমরা হারাবো। যার কারণে আসলে এই মুহূর্তে ব্রাজিল থেকে মাংস আমদানি করার কোনো সম্ভাবনা নেই বা এই ধরনের কোনো সরকারি কোনো পরিকল্পনা নেই। কিছুদিনের মধ্যেই কোরবানির হাট জমে উঠবে বলে আশা খামারিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ 8 রাজ্যের 57টি আসনের 904 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। ভোট হচ্ছে উত্তরপ্রদেশের 13 আসনে, পাঞ্জাবের 13, পশ্চিমবঙ্গের 9, বিহারের 8, উড়িষ্যার 6, হিমাচল প্রদেশের 4 ও ঝাড়খণ্ডের 3 এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের একমাত্র আসনে। শেষ দফায় ভোটার সংখ্যা প্রায় 11 কোটি। প্রধানমন্ত্রী ছাড়াও শেষ পর্বের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন হিমাচল প্রদেশের অভিনেত্রী কাঙ্গনা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, চণ্ডীগড়ে কংগ্রেসের মনীষ তিওয়ারি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে লোকসভায় 543 আসনের মধ্যে শেষ হয়েছে 486 সংসদীয় আসনের ভোট। গেল 6 দফায় গড়ে ভোট পড়েছে 66%। নির্বাচনের ফল প্রকাশ হবে 4 জুন।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।